আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। তারেক রহমান কি অলরেডি প্রধানমন্ত্রী হয়ে গেছেন? এই আলোচনাটা কিন্তু উঠে আসছে, কারণ যেভাবে তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে, সরকারি প্রোটোকল বলেন, সেনাবাহিনীর প্রোটোকল বলেন, এটা সাধারণত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছাড়া কেউ পায় না। তিনি ফুল দিতে গেলে তার সাথে সেনাবাহিনী যান, তিনি যেখানেই যান শ্রদ্ধা জানাতে যান, সেনাবাহিনী যান, তিনি কাঁদলে তাকে টিস্যু এগিয়ে দেন, সেও সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, অ্যাডজুটেন্ট জেনারেল। তো এই বিষয় নিয়ে কথা উঠেছে এবং আহ, সরকারের, বিশেষ করে সরকারের এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে একটা হিড়িক পড়ে গেছে তারেক রহমানের সাথে দেখা করার। একেবারে মানে সরকারি প্রশাসনের সচিব বলেন, অতিরিক্ত সচিব বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, মহাপরিচালক, তারা সবাই একেবারে দল বেঁধে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করছে অফিসে গিয়ে, এবং সেখানে একটা খাতা মেনটেন করা হচ্ছে, নোট বই মেনটেন করা হচ্ছে, এবং কে কে সেখানে গেলেন সেটা আবার নাম লিখে টিক দেওয়া হচ্ছে। যে আমার পরিচিত একজন সচিব আছে, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি গিয়েছেন কিনা। বলে হ্যাঁ ভাই, আমিও গিয়েছি। বললাম কেন গিয়েছেন? বলে না গেলে যদি উনি ক্ষমতায় আসে তখন আবার যদি সমস্যা হয়। তো এই এই হলো মানে ক্ষমতায় না যেতেই বর্তমান এই অবস্থা। তো এইরকম অবস্থা যদি চলে, তাহলে আমরা কি আশঙ্কা করব যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে আরো একটি হাওয়া ভবন আবার তৈরি হবে? যারা এই একদম নতুন প্রজন্ম, 15-20 বছর বয়স বা প্রথমবার ভোটার হলেন, তারা হয়তো জানেন না বাংলাদেশে হাওয়া ভবন বলে একটা ভবন ছিল, যেটা ছিল দুর্নীতির প্রতীক। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, তখন এই হাওয়া ভবনে তারেক রহমানদের অফিস ছিল, এবং এই হাওয়া ভবন থেকেই বাংলাদেশের সরকারি বড় বড় ব্যবসা বাণিজ্য তদবির এগুলো কন্ট্রোল করা হতো, এবং বড় বড় টেন্ডারে 10% হাওয়া ভবনকে কমিশন দেওয়া হতো, যে কারণে অনেকেই তারেক রহমানকে তখন মিস্টার 10% বলতেন। দীর্ঘদিন তিনি বিদেশে নির্বাসনে ছিলেন, তিনি ফিরে এসেছেন, অনেকেই বলছেন তিনি অনেক বদলে গেছেন। যেহেতু তিনি পশ্চিমা গণতান্ত্রিক দেশে সময় কাটিয়েছেন, তিনি নিশ্চয়ই সেখানকার গণতান্ত্রিক ব্যবস্থা দেখেছেন। কিন্তু তিনি বাংলাদেশে আসার পরে যে বিষয়গুলো আমরা দেখছি, তাতে আশাবাদী হওয়ার পাশাপাশি আশঙ্কাও কিন্তু থাকছে। কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটছে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। বাট এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে সবাই যে তারেক রহমানের কাছে হুমড়ি খেয়ে পড়ছেন, এবং এইটা সেনাবাহিনীর মধ্যেও এই ট্রেন্ডটা লক্ষ্য করা গেছে, উইচ ইজ ভেরি ব্যাড। কারণ আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স, এটার ধরেন একটা চেইন অফ কমান্ড আছে, কিন্তু এখন যে যেভাবে পারে তারেক রহমানের সাথে লাইন গার্ড করার চেষ্টা করতেছে। তো এর ফলে আর্মির চেইন অফ কমান্ডও বেশ থ্রেটেন্ড হয়ে যাবে ভবিষ্যতে, বা অলরেডি হয়ে গেছেও হয়তো। আবার আর্মির ভেতরে অনেক কথাবার্তা হচ্ছে তারেক রহমানকে ঘিরে, সেগুলো আমি প্রকাশ্যে এখানে আনতে চাই না। কিন্তু এই যে তারেক রহমানকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, এবং তারেক রহমানকে ঘিরে যে সরকারি বেসরকারি প্রোটোকল দেওয়া হচ্ছে, যেটা তিনি আহ, আইন অনুগভাবে পান কিনা, সেই প্রশ্ন যখন উঠছে, তখন জামাতে ইসলাম কিন্তু একেবারে চুপ করে বসে নেই। কারণ জামাতে ইসলাম মনে করে তারেক রহমান এসে তাদের বাড়া ভাতে ছাই দিয়েছে। কারণ খালেদা জিয়া ছিলেন অসুস্থ, তারেক রহমান দেশের বাইরে, জামাত মোটামুটি ক্ষমতায় চলেই গিয়েছিলেন। তো তারা এই তারেক রহমানের প্রতি যে সবার যে হুমড়ি খেয়ে পড়া, এটা তারা মোটামুটি আহ, উদ্বিগ্ন বলা যায়। রাজনীতির দুটো হিসেব, একটা হলো যদি মাঠে আওয়ামী লীগ থাকে, আওয়ামী লীগের সাথে যারা জোট করে তারা থাকে, তখন কিন্তু সব হিসাব টিসাব ভুলে জামাত, বিএনপি, হিজবুত তাহরীর, এই যে 71-এর যে বিরোধী গ্রুপ, এরা সব এক হয়ে যায়। কিন্তু যখন আওয়ামী লীগ মাঠে নেই, তখন আবার এই জামাত বিএনপির মধ্যে কিন্তু একটা হিচিং লেগেই থাকে, এবং সেই হিচিংটা এখন জামাত উদ্বিগ্ন হচ্ছে। জামাত ডক্টর ইউনূসকেও এই বিষয়টিতে জানিয়েছে, এবং ডক্টর ইউনূসও বিষয়টা খুব কেয়ারফুলি অবজার্ভ করছে। এবং তারেক রহমান ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে হি ডাজেন্ট
ট্রাস্ট ডক্টর ইউনূস অ্যাট অল। যদিও তারা ফোন আলাপ করে, অনেক কথাবার্তা বলে, কিন্তু তারেক রহমান এবং আমার ধারণা ডক্টর ইউনূসও পরস্পরকে আসলে গভীরভাবে বিশ্বাস করে না, যার একটা স্বার্থের কারণে তারা এই মুহূর্তে একটা বিন্দুতে অবস্থান করছে। সো ডক্টর ইউনূসও কেয়ারফুলি মনিটর করছে এবং জামাতের সাথে মিলে, বিকজ আমি বারবার বলেছি ডক্টর ইউনূসের পছন্দ হলো জামাতকে ক্ষমতায় আনা, এবং জামাতকে ক্ষমতায় আনলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন, এইটা তার দীর্ঘদিনের খায়েশ। কিন্তু সেইখানে একটু ঝামেলা হয়ে গেছে তারেক রহমান আসায়। এবং আমি আবারও বলছি যে বিশ্বের যে সেরা নির্বাচনটা বাংলাদেশে হবে, সেটা আদৌ হবে কিনা সেই টেনশন তো আছেই। তো সেই জায়গায় এখন এরকম শোনা যাচ্ছে যে ইউনূস তো আসলে খুব মাস্টার প্লেয়ার, তো নানা রকমের ঘিরিঙ্গি করে সে। সে একটা বিকল্প ঘিরিঙ্গি কথা মাথায় রেখেছে, যদি দেখে যে তারেক রহমান খুব বেড়ে যাচ্ছে, সবাই তারেক রহমানের কাছে যাচ্ছে, তাহলে হয়তো এ মাসের মধ্যেই তাহলে জামাতকে দিয়ে তারা একটা গন্ডগোল বাধায় দিতে পারে। এবং সেক্ষেত্রে এমনও প্ল্যান ডক্টর ইউনূসের আছে যে জামাত দাবি তুলবে যে তারা নির্বাচন মানে না, এবং তারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন গড়ে তুলবে। হাদির একটা ওপেনিং আমি বলে রেখেছি, তারা হাদি হত্যার বিচার চাই বলে একটা শাহবাগে একটা এন্ট্রি রেখে দিয়েছে। তাদের আসলে ইস্যুর অভাব হবে না। সেক্ষেত্রে তারা এই নির্বাচন বাতিলের দাবি তুলতে পারে তারেক রহমানকে ঠেকানোর জন্য, এবং যদি নির্বাচন বাতিল করতে পারে বা ইউনূস তখন এই এই আন্দোলনের প্রেক্ষিতে হয়তো বলবে যে এই নির্বাচন হবে না, শুধু গণভোট হবে, এটাও একটা প্ল্যান আছে। আবার জামাত আরো একটা প্রস্তাব দিয়েছিল তারেক রহমানকে যে আসেন আমরা একসাথে জাতীয় সরকার করি, সব নির্বাচনের দরকার নেই, জাতীয় সরকার করে আমরা 4-5 বছর চালাই দিই। কিন্তু তারেক রহমান সেই সেই প্রস্তাবে রাজি হন। তো এইরকম নানামুখী অনিশ্চয়তা কিন্তু এখনো চলছে। কিন্তু এই প্রশ্ন যে তারেক রহমান কেন এত প্রোটোকল পাচ্ছে, এর পাশাপাশি যেটা দিয়ে শুরু করছিলাম, যে শোনা যাচ্ছে যে তারেক রহমান 1 বা 2 সপ্তাহের জন্য লন্ডনে যেতে পারেন। হ্যাঁ, এবং লন্ডনে যদি তারেক রহমান যান, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে একটা ঝামেলা আসতেছে আর কি। সো এইটা একটা ইন্ডিকেটর হবে, কারণ তারেক রহমান ব্যক্তিগত আলোচনায় তার খুব কাছের 2-1জনকে বলেছে যে তিনি হয়তো 2-1 সপ্তাহের জন্য লন্ডনে যাবেন। তো এইটা আমি একটু দেখবো আমরা যে তারেক রহমান আসলে লন্ডন যাচ্ছেন কিনা, কারণ এখনো রাজনীতির আকাশে যে অনিশ্চয়তার মেঘ, সেটা কিন্তু কেটে যায়নি। নির্বাচন নিয়ে এখনো নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে তো বলেছি, তারা তেমন ভাবে সিরিয়াসলি কাজ শুরু করেনি। এখন সব আলোচনায় বিএনপি এবং তারেক রহমানকে ঘিরে এবং তারেক রহমানকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন বাংলাদেশে এখন হট কেক বলে যেটাকে বোঝায়, সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশনের দ্বৈত নাগরিকত্ব বিষয়টির ফয়সালা। আপনারা যদি দেখেন, বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি 2টি দেশের নাগরিকত্ব থাকে, অর্থাৎ বাংলাদেশের পাশাপাশি অন্য 1 বা একাধিক দেশের নাগরিকত্ব যদি কোনো মানুষের থাকে, তাহলে তিনি বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে কোনো জাতীয় নির্বাচনে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর জন্য অযোগ্য হইবেন। তিনি কোনো মন্ত্রী হতে পারবেন না, তিনি কোনো সরকারি চাকরিও গ্রহণ করিতে পারিবেন না। এটি হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন। তো এখন বহু প্রতীক্ষিত একটি নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনটি অনেকে ধরেই নিয়েছেন আওয়ামী লীগ বিগেস্ট পলিটিক্যাল পার্টি যেহেতু পার্টিসিপেশন নেই, সেহেতু দ্বিতীয় বিগেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপি বাংলাদেশের রাজনীতিতে এবার ক্ষমতার মসনদে বসবেন। এখন বিএনপি ক্ষমতায় বসলে কে হবেন প্রধানমন্ত্রী, কে হবেন প্রেসিডেন্ট, এগুলো নিয়ে সবসময় একটা গুঞ্জন ছিল গত 1 দশক ধরে। কারণ খালেদা জিয়া বয়োবৃদ্ধ, হয়তো অনেকে ধারণা করেছিলেন বিএনপি ক্ষমতায় আসলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারেন অথবা প্রেসিডেন্ট হতে পারেন। কিন্তু এবার সাম্প্রতিক 30শে ডিসেম্বর গত বছর খালেদা জিয়ার ইন্তেকালের পর এখন এটি নির্ধারিত হয়ে গিয়েছে যে তারেক রহমানই বিএনপির এখন একাচ্ছত্ব অধিপতি, তার হুকুমেই দলটি চলবে,
তিনি যদি যদি 150টি আসন 151টি আসন নিশ্চিত করতে পারেন, তাহলে আগামীর প্রধানমন্ত্রী তিনিই হবেন। তো তিনি যখন প্রধানমন্ত্রী হবেন, তার দায়িত্ব এখন সবচেয়ে বেশি মিডিয়ার কাছে, বাংলাদেশের কাছে, সারা বিশ্বের কাছে এবং তার বিবেকের কাছে। তিনি যেহেতু গত 17 বছর থেকে ব্রিটেনে ছিলেন, আমি একজন ইমিগ্রেশন লয়ার হিসেবে 2 দশক থেকে কাজ করছি। এই 2 দশকের অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি এবং বুঝতে পেরেছি, সেটাতে আমি এটা নিশ্চিত যে বাংলাদেশে দ্বৈত নাগরিক যারা আছে, তাদের মধ্যে তারেক জিয়ার নামটিও কিন্তু উপরের কাতারেই আছে। কেন আছে? তিনি যেহেতু 17 বছর ছিলেন এবং এখানকার কোম্পানি যখন তিনি ফর্ম করেছেন, সেখানে কোম্পানিতেও তিনি ডিক্লারেশন দিয়েছিলেন তিনি একজন ব্রিটিশ নাগরিক। এটা আমার কথা নয়, আপনারা রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা এবং ডিবেটগুলো দেখেন, সেখানে কথাটি বলা আছে। তো তিনি ব্রিটিশ নাগরিক থাকলে সেটা ছেড়ে দিতে পারবেন না এমন কিন্তু কোনো কথা নেই। ধরলাম তিনি ছেড়ে দিয়েছেন, আমি মনে করি তারেক রহমানের সবার আগে মিডিয়াতে এসে একটি সংবাদ সম্মেলন করে বলা দরকার, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আশা করি তার কাছে, ভাবি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতি আমাদের দাবি যে তিনি ক্লিয়ার করে বলুক যে তিনি কখনো ব্রিটিশ নাগরিক ছিলেন কিনা। যদি ব্রিটিশ নাগরিক থেকে থাকেন, তাহলে সেই নাগরিকত্বটি তিনি কবে ছেড়ে দিয়েছেন। আর যদি তিনি কখনো ব্রিটিশ নাগরিক না থাকেন, তাহলে অতদিন পর্যন্ত তিনি বাংলাদেশে কিভাবে ছিলেন। আগামীকাল যদি, অর্থাৎ আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারিতে যদি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তাহলে তিনি তো শুধু বিএনপির প্রধানমন্ত্রী হবেন না, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন। তাই একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার কিন্তু এই দাবিটি থাকতেই পারে। আপনারা অনেকেই প্রশ্ন তুলতে পারেন, এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। না, বিষয়টি ব্যক্তিগত না। ব্যক্তিগত ব্যাপার হলে বাংলাদেশের সংবিধানে এবং নির্বাচন কমিশনে এই বিষয়টি আসতো না। যারাই নেতা হবেন, যারাই দেশকে লিড দিবেন, যারাই মানুষের নেতা হবেন, তাদের প্রতি আমাদের অধিকার আছে, দাবি আছে, আমরা এটা দাবি করতে পারি। কিন্তু তিনি সেটা করেননি। তাই তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেই আমি আশাহত হয়েছি। কারণ আগামীর প্রধানমন্ত্রী তিনি সাম্প্রতিক একটি বক্তৃতায় বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, তার একটি পরিকল্পনা আছে। আমরা যদিও জানি মার্টিন লুথার কিং এর কথা বলেই তিনি এই কথাটি বলেছেন। মার্টিন লুথার কিং প্রথমে বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। বক্তৃতার বাকি পুরো অংশটাই তিনি তার ড্রিমের বর্ণনা দিয়েছেন। কিন্তু তারেক রহমানের কাছে আমরা তার পরিকল্পনার কথা শুনেছি, কিন্তু পরিকল্পনাটি কি সেটি আমরা শুনতে পাইনি। তাই আমরা এখন এই নির্বাচনের আগে তারেক রহমানের কাছে দাবি জানাই, তিনি যেন তার পরিকল্পনাটি ক্লিয়ার করেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, শুধু তারেক রহমান নয়, বাংলাদেশে আমি যাদেরকে চিনি তাদের অনেকেই নির্বাচন করছেন। একজন এনসিপি থেকে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে, তিনি হলেন এহতেশামুল হক। তিনি এবং আমি একই অঞ্চলে বসবাস করি। তিনি একাধিকবার লন্ডনে কাউন্সিলর ছিলেন এবং তিনি বর্তমানে পপলার এবং লাইম হাউসের যিনি এমপি, সেই এমপির হাজব্যান্ডও ছিলেন এবং তিনি দীর্ঘদিন থেকে এই ব্রিটিশ পলিটিক্সে, অর্থাৎ লেবার পার্টির পলিটিক্সে জড়িত। আমিও এই লেবার পার্টির একজন মেম্বার হিসাবে, একজন কর্মী হিসাবে অনেক দিন কাজ করেছি। আমি জানি তিনি বাংলাদেশে এনসিপি থেকে দাঁড়িয়েছেন, তার নমিনেশনটি বাতিল করা হয়েছে, কেননা তিনি প্রমাণ করতে পারেন নাই তিনি যে ব্রিটিশ নাগরিক কিনা। ঠিক সাথে সাথে লন্ডন বিএনপির, অর্থাৎ ইউনাইটেড কিংডম যে বিএনপি, সেই বিএনপির যিনি সভাপতি মালেক ভাই, তিনিও ব্রিটিশ নাগরিক, তিনিও দাঁড়িয়েছেন। নির্বাচন কমিশনকে তিনি বলেছেন নতুন বছরের ছুটি এবং খ্রিসমাসের হলিডে এইসব মিলিয়ে ব্রিটিশ হোম অফিস বন্ধ, সেই জন্য তিনি সেটি প্রমাণ করতে পারেননি। আরে ভাই, সেটি তো প্রমাণ হোম অফিস করবে না। হোম অফিস যখন কারো অর্থাৎ অ্যাপ্লিকেশন যদি অ্যাকসেপ্ট করে, তাহলে সে অ্যাকসেপ্টেন্সটি হোম অফিস জানিয়ে দেয়। তাহলে বন্ধের সাথে তো এটা সম্পর্ক নেই। সেই বন্ধের কথা ধরে উনাকে নির্বাচনে
বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে এবং ওনাকে কন্ডিশন দেওয়া হয়েছে যে আপনি যে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন এটার প্রমাণ আমাদেরকে এনে দিতে হবে। বিষয়টা খেয়াল করেন, এখন ব্রিটিশ দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার যে প্রসেস, এই প্রসেসটাকে বলে রিনাউন্সিয়েশন অফ ন্যাশনালিটি, অর্থাৎ নাগরিকত্ব সারেন্ডার করা। এই নাগরিকত্ব সারেন্ডার করার যে প্রসেস, এই প্রসেসে হলো আপনি একটি অ্যাপ্লিকেশন করবেন হোম অফিসের কাছে। আমি একজন ইমিগ্রেশন লয়ার হিসেবে এই প্রসেসটার সাথে জড়িত ছিলাম এবং জানি। আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করা মানে আপনার নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া নয়। যেমন আপনি এমপি হওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছেন, এটা কিন্তু গ্যারান্টি না যে আপনি এমপি হতে পারবেন। জনগণ ভোট দিবে, ভোট দেওয়ার পরে সর্বোচ্চ ভোট যদি আপনি পান তাহলে আপনি এমপি হবেন। ঠিক তেমনি কোনো একটি অ্যাপ্লিকেশন করার দায়িত্ব আপনার। সেই অ্যাপ্লিকেশনের আউটকামটি কী হবে সেটি আপনার হাতে নয়, সেটি যেই অথরিটির কাছে করেছেন তাদের হাতে। তো ব্রিটেনের একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, নাগরিকত্ব নেওয়া এবং নাগরিকত্ব ছেড়ে দেওয়া দুইটাই কিন্তু শক্ত কাজ। নাগরিকত্ব নিতে হলে কিছু কন্ডিশন আছে, কিছু পরীক্ষা আছে, এগুলো সব পাস করার পর, রুল রেগুলেশন কমপ্লাই করার পরে আপনি নাগরিকত্ব পাবেন। নাগরিক হওয়ার পর আপনি যদি ব্রিটিশ সিটিজেন হিসেবে পাসপোর্ট গ্রহণ করেন, সেই পাসপোর্টটি সারেন্ডার করতে গেলে আপনার অনেক কিছু দেখা হয়। যেমন মনে করেন একজন ব্রিটিশ নাগরিকের উপরে সরকার যেইভাবে ইনকামের উপরে ট্যাক্স ইম্পোজ করে, একজন নন ব্রিটিশের কাছে সেইভাবে করতে পারে না। কেন পারে না? এটাকে কিছু আইনগত বিষয় আছে। ধরেন অনেক ব্যক্তিগত চুক্তি থাকে, যেই চুক্তির মধ্যে বলা থাকে যে ব্রিটিশ নাগরিক হলে এটা হবে আর ব্রিটিশ নাগরিক না হলে ওটা হবে, যার কারণে একজনের নাগরিকের সাথে নাগরিকত্বের সাথে তার সুযোগ সুবিধা, তার বিচার, তার অব্লিগেশনের কিছু সম্পর্ক রয়েছে। তাই নাগরিকত্ব ত্যাগ করার আগে হোম অফিস কিন্তু ওই বিষয়গুলো দেখে। যেমন মনে করেন আমি একজন ব্রিটিশ নাগরিক, বাংলাদেশি নাগরিক, অর্থাৎ দ্বৈত নাগরিক। এখন আমি যদি আমার সম্পত্তি আমার জীবদ্দশায় লিখে দিয়ে যেতে চাই, উইল করে দিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমি আমার যে কোনো সন্তানকে, থার্ড পার্টিকে, যে কাউকে সাধারণভাবে উইল করে দিয়ে যেতে পারবো। কিন্তু আমি যদি ব্রিটিশ নাগরিক না হয়ে শুধু বাংলাদেশের নাগরিক হই, সেই ক্ষেত্রে আমার পার্সোনাল ল অ্যালাউ করে না যে আমার সম্পত্তি আমি থার্ড পার্টির বরাবরে কি পরিমাণ পুরাটা উইল করে দিতে পারবো। অর্থাৎ আমার সম্পদের 1/3 বেশি বাংলাদেশের কোনো মুসলমান নাগরিক এটা উইল করতে পারে না। এটা ইসলামী আইন সাপোর্ট করে না। যেহেতু বাংলাদেশের সম্পত্তির আইনটি ইসলামিক আইন, সেহেতু আমি মৃত্যুর আগে যদি আমার কোনো সম্পত্তি উইল করতে চাই আমার সন্তানের বরাবরে, সেটা অন্য সন্তানরা গ্রহণ না করলে হবে না, এবং 1/3 বেশি আমি কাউকেই উইল করতে পারবো না। কিন্তু ব্রিটেনের নাগরিক হলে, আপনি যদি ব্রিটেনে থাকেন, ব্রিটেনের নাগরিক হন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার সম্পত্তি যেই কোনো পরিমাণে যেই কোনো সন্তানকে অথবা বাহিরের কোনো ব্যক্তিকে উইল করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার নাগরিকের সাথে কানেক্টেড। খেয়াল করে দেখেন, ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ নাগরিক না হওয়ার সাথে এই দেশের অনেক বিষয়ে জড়িত। তাই ব্রিটিশ নাগরিকত্ব আপনি কখন অ্যাপ্লিকেশন করেছেন সেটার উপরে ডিপেন্ড করে না। কখন হোম অফিস তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ করার পর সেটাকে অ্যাকসেপ্ট করেছে, সেটাই হলো আপনার নাগরিকত্ব সারেন্ডারের ডেট। মালেক ভাই, কয়সর ভাই, ওই মাথায় চুল না থাকলে যে কি বলে পুয়াত, ওই পুয়াত, তারপরে আরেক গবাদি ব্যারিস্টার সাম্প্রতিক বঙ্গবন্ধুকে নিয়ে যে বিশ্রী কথাবার্তা বলেছে তিনি, এইরকমভাবে আরও অনেককে আমরা দেখেছি লন্ডন থেকে গিয়ে যারা ব্রিটিশ সিটিজেন ছিলেন তারা বাংলাদেশে নির্বাচন করছেন, এবং তাদের কারো কারো ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, কাউকে কাউকে ধরে ফেলা হচ্ছে। আমি গতকাল আমার বন্ধু প্রতিম, আমার এলাকার বাসিন্দা, তার একটি স্ট্যাটাস দেখেছি, এহতেশামুল হক। তিনি বললেন যে এটি ইনসাফ হলো না। কেন বলেছেন? যে আমাকে বলা হলো যে আমি প্রমাণ করতে পারিনি, আমাকে কোনো সময় দেওয়া হয়নি, আর সাথে সাথে জনাব মালেককে বলা হলো ঠিক আছে আপনাকে কয়েকদিন সময় দিলাম, এখন বৈধ করে দিলাম, আপনি প্রমাণ করেন পরে। তার মানে বড় দলের প্রার্থী হওয়া আর ছোট দলের প্রার্থী হওয়ার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটি নির্বাচন কমিশন কি করে অ্যালাউ করলো সেটি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। গত নির্বাচন কমিশন যিনি ছিলেন
তাকে যেইভাবে অপমানিত করা হয়েছে, এই নির্বাচন কমিশন মনে হয় সেটি চোখে দেখেননি, কানে শুনেননি, মনে ধারণ করেননি, যার কারণে উনিও হয়তো তার চেয়ে বড় কিছুর জন্য অপেক্ষা করছেন। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয়টি আরেকটু খোলসা করে বলি যে ব্রিটেনে দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে। এই দ্বৈত নাগরিকত্বরা নাগরিক যারা তারা এখানে নির্বাচন করতে পারে, তারা এখানে মন্ত্রীও হতে পারে। এদেশে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা নেই। এদেশে এমনও মানুষ আছে 2, 3, 4টি নাগরিকত্ব আছে। বাংলাদেশের বহু মানুষ এখানে আছে যারা বাংলাদেশের নাগরিক, স্পেন, পর্তুগাল, ফ্রান্সের নাগরিক অথবা ইতালির নাগরিক, আবার সাথে সাথে ব্রিটেনেরও নাগরিক। আরও কোনো দেশের নাগরিকত্ব আছে কিনা সেটা আমি জানি না। তো এটা থাকাটা বাংলাদেশের নাগরিকের জন্য অসম্ভব কিছু নয়। এখন তারা একদিকে ব্রিটিশ নাগরিকত্ব চাইবেন, আরেকদিকে বাংলাদেশের রাজনীতিও করতে চাইবেন, সেটা কিন্তু একসাথে হতে পারে না। তাই আমরা মনে করি ব্রিটিশ নাগরিকত্ব, আমেরিকান নাগরিকত্ব, ইউরোপের অন্য কোনো দেশের নাগরিকত্ব, মধ্যপ্রাচ্যের কোনো দেশের নাগরিকত্ব থাকা অবস্থায় যদি কেউ নির্বাচন করতে চান, তাহলে আপনি বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের নাগরিকত্বটি রেখে সুবিধামতো সময়ে নয়, ঠিক নির্বাচনের অন্তত নমিনেশন গ্রহণ করার আগেই এই কনফার্মেশনটি নিন যে আপনি আর বাহিরের কোনো দেশের নাগরিক নয়। এটি কিন্তু এবারে আমরা দেখিনি, এটি হয়নি। যারা বিদেশি নাগরিক হিসেবে যাদের বিরুদ্ধে অঙ্গুলি আছে, আমরা মনে করি তারা যদি এটি জনসমক্ষে, পত্রিকায়, সংবাদ মাধ্যমে মুখ দিয়ে, নিজের মুখ দিয়ে যদি প্রকাশ করে সেটি যদি মানুষের কাছে ক্লিয়ার না করেন, তাহলে আপনার সততা, আপনার নিষ্ঠা, দেশের প্রতি আপনার প্রেম এবং ভালোবাসা সেটা প্রতিষ্ঠিত নয়। মানুষ এটাকে ভালোভাবে নেবে না। এবং এর জন্য আপনারা যারাই এই ভিতরে ভেতরে এই দুর্নীতিটা করতে চাচ্ছেন বা করেছেন বা করবেন বললে মনস্থির করেছেন, তাদেরকে এই দেশ, এই সমাজ, এই জাতি কখনো ক্ষমা করবে না। সময় এখন আপনার অনুকূলে, আপনি খুবই ভালো আছেন, কিন্তু ভবিষ্যতে সময় যে সবসময় আপনারই অনুকূলে থাকবে এর কোনো গ্যারান্টি নেই। তাই বাংলাদেশের যারা নির্বাচন করতে যাচ্ছেন তাদের প্রতি সবিনয় অনুরোধ, দয়া করে এই দেশ, এই মাটি, এই মানুষ, এ দেশের আইন, এ দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুতুলের মতো নাচাবেন না। আপনারাও ক্লিন হন, মানুষকেও ক্লিন হওয়ার সুযোগ। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কি এমন একটা আলোচনা শুনতে পান বা শুনেছেন কোথাও? ধরে নিলাম গুঞ্জন, ধরে নিলাম কিছু, মানে গুঞ্জনের কিছু হলে যা রটে তার কিছু না কিছু ঘটে। যেরকম একটা গুঞ্জন কি আছে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে না হয়ে এটা আগামী এপ্রিল তথা এপ্রিল থেকে আরও কিছু পিছিয়ে আগামী ডিসেম্বরেও চলে যেতে পারে, এবং সেইটা অংশগ্রহণমূলক নির্বাচন, সোজা বাংলায় আওয়ামী লীগ সহ নির্বাচন, এবং সেই নির্বাচনের জন্য আমেরিকা এখনকার হর্তাকর্তা এবং বাংলাদেশ এখন যারা সাংঘাতিকভাবে তাদের প্রভাব খাটাচ্ছে, তারাও তাদের অবস্থান চেঞ্জ করেছে। তারাও বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন চায়, বাংলাদেশে আওয়ামী লীগ সহ নির্বাচন চায়, তাদের ইনভেস্টমেন্টের জন্য, তাদের অন্য কিছু, তাদের স্বার্থে তারা সেটা চায়। এবং আমেরিকা যেই কারণে এই অঞ্চলে সবচেয়ে বেশি চোখ ফেলেছিল, তাদের বর্মা অ্যাক্ট বাস্তবায়ন, সে যে করিডোর দেয়া, সেই দিয়ে তাদের সামরিক স্থাপনা, আমাদের সমুদ্রের সামরিক স্থাপনা, সেসব ক্ষেত্রে বর্মা অ্যাক্টের ক্ষেত্রে আমেরিকা একটু স্লো নীতি ধারণ করেছে। আবার সেই ধারণ করার ফলে আপনার এই বাংলাদেশের প্রেক্ষিতে তার চোখ, তার দেখার চোখটা একটু চেঞ্জ হয়েছে। পাশাপাশি ভারতের চোখে দেখার যে বিষয়টি ছিল, একেবারে ভারতকে অ্যাভয়েড করে দেখার চেয়ে ভারতের চোখে কিছুটা দেখা, সেই আলোচনাও আপনারা কি শুনেন কিনা আমাকে একটু জানাবেন। আজকে একটা রিট হয়েছে কোর্টে, সেই রিটটা আমার আলোচনার মূল সূত্রপাত না। আলোচনার সূত্রপাত দুদিন ধরেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আলাপ শুনছিলাম, সেই আলাপের পরিপ্রেক্ষিতে চলুন আমরা একটু রিটটার খবরটা জানি। একই দিনে জাতীয় সংসদ ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। রিটে গত 11 ডিসেম্বর একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। আমি ভূমিকাতে যে কথাগুলো বললাম, এই কথাগুলো বাস্তবায়নের জন্যে কোনো ধরনের কি কোনো ছাপ দেখতে পাচ্ছেন কিনা? এই রিট তো দুদিন পর পর একটা করে, এর আগেও কিন্তু করেছে, সেগুলো বাতিল হয়েছে, এটাও বাতিল হতে পারে, কিন্তু কোথাও কোনো কি যোগসূত্র আছে? একই সঙ্গে রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে, খেয়াল করবেন গুরুত্বপূর্ণ জায়গা এটা, সেই রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। বাংলাদেশে কি আমেরিকা এখন এরকম চাচ্ছে যে বাংলাদেশে এখন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসুক?
কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে তারপরে পরবর্তীতে অংশগ্রহণমূলক নির্বাচনে যাবে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, অন্তর্বর্তী সরকারের কথা সংবিধানে কোথাও উল্লেখ নেই, তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে পারে। আপনাদেরকে আমি নিশ্চিত করে বলি, বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে এই সরকারের বৈধতা নিয়ে সামনে বড় প্যাচ তৈরি হতে পারে। এটা এমন না যে আওয়ামী লীগ হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে আওয়ামী লীগ সেটা করে ফেলবে। এটা আইনের গতিই তা বলে, এবং বিজ্ঞ আইনজীবীরাও তো সেটা বলেন। কারণ এটা তো এখনো কোথাও কোনো বেজ নাই। সে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে কিসের বেসিসে? উচ্চ আদালতের এক রেফারেন্সের বেসিসে, যেই রেফারেন্সের এখনো আগা মাথা লেজ গুটি কেউ কিছু খুঁজে পাচ্ছে না। কোথায় সেই রেফারেন্স? কোর্ট বসে সেই রেফারেন্স দিয়েছে, খুঁজে পাওয়া যায় না। আবার বাংলাদেশের সংবিধানও সে পরিপূর্ণভাবে মানছে না। ফলে এই সরকার নিয়ে একটা প্যাচ গোছাচ্ছে। আমি আবারও যাচ্ছি, আমেরিকা এবং ইন্ডিয়া, চায়না এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো এখনও সাংঘাতিক রকম খেলছে। আপনারা এটুক তো নিশ্চিত হয়েছেন যে ইন্ডিয়া এখনও হাল ছাড়েনি। সে এখনও চায় যে বাংলাদেশে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন হোক। নির্বাচন দিকে দ্রুত দেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচন প্রয়োজনও বাংলাদেশে। ডক্টর ইউনূস সরকারের বিদায় প্রয়োজন, কিন্তু কোথাও না কোথাও যেন একটা গুরুতর প্যাচ লেগে আছে। বাংলাদেশের ইলেকশন কমিশন কি আমাদেরকে বোকাচোদা মনে করে? আসলে ভদ্রভাবে আর কথাটা আর বলতে পারলাম না। বাংলাদেশের নির্বাচন কমিশন কি আমাদেরকে বোকাচোদা মনে করে? আমার মতো মানুষ তো এখনো আছে, তাই না? যারা কিনা ইউকে ইমিগ্রেশন ল জানে, বাংলাদেশের ল জানে। আমরা তো মরে যাই নাই, তাই না? এই বিষয়টি নিয়ে আমি বেশ কয়েকদিন ধরে কথা বলছি। আপনারা নড়ে চড়ে বসেছেন, কিন্তু আমাদেরকে বোকাচোদা মনে করেন না। আমরা বোকাচোদা না। বেশ কয়েকজনের অ্যাপ্লিকেশন আপনারা, নমিনেশন আপনারা স্থগিত করে আবার বৈধ করেছেন। কেন করেছেন? কারণ আপনারা নতুন এক ঢং শুরু করেছেন। বলেছেন যে বিদেশি নাগরিকত্ব বাতিলের জন্য অ্যাপ্লিকেশন করেছে। এটা প্রমাণ করতে পারলেই যথেষ্ট হবে। আমাদেরকে কি বোকাচোদা মনে করেন? বাংলাদেশের সংবিধানের 66(2)(c) 66(2)(c) কি বলে? বিদেশি নাগরিকত্ব আপনাকে গিভ আপ করতে হবে। গিভ আপ কখন কমপ্লিট হয়? গিভ আপটা কখন কমপ্লিট হয়? যখন গিভ আপের প্রসিজিয়ার কমপ্লিট হয়, তাই না? অর্থাৎ বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছে সেটার কনফার্মেশন যখন পাওয়া যায়। কখন কনফার্মেশন পাওয়া যায়? যখন সার্টিফিকেট পাওয়া যায়। আপনারা কি আমাদেরকে বোকাচোদা মনে করেন? ওকে, আপনাদের একটু জ্ঞান দিয়ে দিই। ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট সেকশন 12 একটু পড়েন। ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট সেকশন 12 শুধুমাত্র অ্যাপ্লিকেশন সাবমিট করলেই কমপ্লিট হয় না। RN ফর্ম ফিল আপ করলেই কমপ্লিট হবে না। ন্যাশনালিটি ব্রিটিশ সিটিজেনশিপ বাতিলের প্রক্রিয়া শেষ হবে না যদি আপনি জাস্ট অ্যাপ্লিকেশন করেন এবং সেটা কনফার্মেশন পান যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন। নাগরিকত্ব যায় না। নাগরিকত্ব যেতে হলে তার পুরো রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয় এবং সেখান থেকে রিনাউন্সিয়েশনের কনফার্মেশন আসতে হয় যে বাতিল হয়েছে। বোকাচোদা মনে করেন নাকি নির্বাচন কমিশন আমাদেরকে? আমরা বোকাচোদা না। কি কারণে এই প্রসেস শুরু করেছেন সেটা কিন্তু জানি। মুখ কিন্তু খুলতে চাই না। মুখ কিন্তু খুলবো। মুখ যদি খুলি তাহলে কিন্তু লজ্জা পাইতে হবে। বড় দলের কিন্তু লজ্জা পাইতে হবে। মুখটা খুলেন না আমার। আমি নিজেও কিন্তু ব্রিটিশ নাগরিক এবং জন্মগত বাংলাদেশি নাগরিক। মুখটা ছুটায়েন না। আমাদেরকে বোকাচোদা মনে করেন না। বাংলাদেশের মানুষকে বোকাচোদা বানায়েন না আপনারা। ওকে? কারণ আপনাদেরকেও কিন্তু একদিন আইনের কাঠগড়া দাঁড় করানো হবে যদি অন্যায় করেন। আইন সবার জন্য সমান। 2024-এ 25-এর এবং 24-এর মানুষ অনেক ভুগেছে। বাংলাদেশের মানুষ অনেক ভুগেছে, আর ভোগায়েন না। ওই যে জুলাই আগস্ট আন্দোলনে অনেক মানুষ মরেছে একটা সুন্দর বাংলাদেশের জন্য। সব দলের মানুষ ভুগেছে, আর ভোগায়েন না। আমাদেরকে বোকাচোদা বানায়েন না। কোন একটি নির্দিষ্ট দলের পদলেহন কইরেন না। যদি আমি আরো কিছু প্রমাণ দিই না, লজ্জা পাইতে হবে কিন্তু ইলেকশন কমিশনের, লজ্জা পাইতে হবে। এবং একদিন কিন্তু আইনের শাস্তি পেতে হবে। এক মাঘে কিন্তু শীত যায় না। বোকাচোদা বানায়েন না। ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট সেকশন 12 পড়েন। কখন নাগরিকত্ব ক্যান্সেলেশন কনফার্ম হয়? এর আগ পর্যন্ত নাগরিকত্ব থাকে। বাংলাদেশের সংবিধানের 66(2)(c) পড়েন। কখন বিদেশি নাগরিকত্ব কমপ্লিট হয়?
এবং কমপ্লিট হতে হলে কি লাগে এই দুইটা পড়ে দেখেন না। বাংলাদেশের বড় বড় আইনজীবীদের মতামত নেন না। আমার মতো যারা কিনা এই দুই দেশের ল পড়ছে তাদেরকে একটু বুদ্ধি নেন না। আমি তো ইউকেতে ইমিগ্রেশন কেস ওয়ার্ক সুপারভাইজার ছিলাম, আমার কাছ থেকে বুদ্ধি নেন না। আমাদেরকে বোকাচোদা মনে করেন নাকি? বাংলাদেশের মানুষের বোকাচোদা বানায়েন না। কেন বানানোর চেষ্টা করতেছেন আমরা কিন্তু বুঝি। মুখ কিন্তু ছুটায়েন না, প্রমাণ কিন্তু দিয়ে দিব। ব্রিটিশ নাগরিকত্ব কিন্তু আছে এদের, এবং আরো কয়েকটা দেশের নাগরিকত্ব আছে। বোকা চোদা বানায়েন না ইলেকশন কমিশন। ভালো কাজ শুরু করছেন, ভালো কাজ কমপ্লিট করেন, দলকানা হয়েন না। আবার শুনেন, ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট সেকশন 12, বাংলাদেশের সংবিধান 66(2)C। এখন কি চামচ দিয়ে গুলাই দিব আপনাদেরকে আইন? হ্যাঁ, বোকাচোদা মনে করেন আমাদেরকে? আমরা কিন্তু বোকাচোদা না। শুধুমাত্র সাবমিট করলে কমপ্লিটেড হয় না। ওকে, ক্যান্সেলেশন সার্টিফিকেট, রিনাউন্সিয়েশন সার্টিফিকেট লাগে ব্রিটেন থেকে। এর আগ পর্যন্ত সে নাগরিক থাকে। ইডিয়েটের মতো কাজ করেন না। ওকে, আপনারা কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে না, কোন নেতা কিন্তু আইনের ঊর্ধ্বে না।